পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করল কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে নিল, আয়াতুল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকাল। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃৎস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটাল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকল, পদ্মজা। পদ্মজা দাঁড়াল। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়াল, তবে ঘাড় ঘুরিয়ে তাকাল না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে, বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে, জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি? এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকাল, চোখে দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা, কাদো কাদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এ তো ঘাড় তেড়া দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢোকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদা, আকাম কইরা এখন লুকায়া আসোস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইসে। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হল। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হল। আছেন কেমন? এই তো আছি। তাই এখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িত কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকাল। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত ছড়ে বলল, আপনারা যা ভাবছেন তা নয়, বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে? আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করল। মতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোন ঠাসা করেছে, মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকালতেছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? ছঈদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। ছঈদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর ছাইরা দিমু। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রের সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। ছঈদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার শেখায়নি, তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টায়া লাভ নাই, কুকামের ওসুল না তুলে যাইতাসি না। আমির রাগে শক্ত হাতে ছঈদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে ছঈদের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও ছঈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে কামল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বলেন, শিউলির আম্মা, কয়জনরে লইয়া মাইয়াডারে বার কইরা আনো। লুকাইছে নটি। গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুতগতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছোস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভানবে। সে মনে মনে বৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই।
পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন আমি কোনো খারাপ কাজ করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ মহিলা শক্ত করে চেপে ধরে রাখল। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ঝাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখল কোলাহল। ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখল পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উপে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনি ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় পিষে যাচ্ছে। সে রিনাকে বলল, খালা, আপনি আমার বোনরে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এজন্যে খালি বাড়ির ব্যথা ছেঁড়া ডাকাই না রস কমাইছে। পূর্ণার গা রিরি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন হ্যার মাইটাও এমন হয়েছে, নিজেও এমন কি ইচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক পেশা, মাইয়ারে বানাইছে আরেক পেশা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফুসফুস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বৃষ্টি গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বাধা লাগবো। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে ছুঁইত সহ আরো 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উদ্বিগ্ন হলো। কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরে 3 কন্যার জীবন্ত কবর হচ্ছিল। বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরে রেখেছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলে, আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম, নিঃশব্দ, ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। ছইদ অনেক কেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। অকস্মাৎ এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয় গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা! পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না ছইদের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত ছইদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা, আপা। পদ্মজার 2 চোখ মেয়ে টুপ করে 2 ফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নটিরে বান ছইদ। পূর্ণার কানে কথাটা আসতে সে আরও জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল,
পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল, চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। ছৈদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল। ছৈদের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। ছৈদ মাগো বলে কুকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। 2-3 জন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এরা কি করতাছ? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সব কিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। 2 হাত বুভের ওপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই ছেড়িরে ধরন যাইব না, জানেন থাইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর 2 জন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে। জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থাম তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িত কিয়া বইয়া রয়েছে মনে হয়, আও বাড়ির চাই। হেমলতা মিনমিনে গলায় বলেন, তাই হবে। 2 জন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওড়ান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝ দেন, না না, হে আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরুদুরু করছে। ঠান্ডা বাতাস বইছে। তবুও তিনি খামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরও 2 জন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়তাছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নেকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটা কে? হেমলতার প্রশ্ন কারো কান অবধি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্ত চিৎকার করে উঠলেন, পদ্মজারে। পদ্মজার বুক ধরাস করে উঠল। অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে। তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল 2 হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করল। পারল না। ভাঙ্গা গলার জোর দিয়ে শুধু ডাকল, আম্মা, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার সোনার কন্যার একই রূপ। কে করল? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আম্মা, আম্মা। হেমলতা পদ্মজাকে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির। বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া আপনিই নে কেন? কি হইছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। 2 জন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময়ে, কিং কর্তব্য বিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে?